রাষ্ট্রপতির পদত্যাগে আরও একা হবেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, গুরুত্ব পেয়েছে সাবেক প্রধানমন্ত্রীর ফিরে আসার ঘোষণা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ককরোচ পার্টির 24 ঘন্টার আলটিমেটাম, দাবি না মানলে ভারতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এবং ইরানে আমেরিকার হামলায় নিহত 4, পাল্টা হামলা আইআরজিসির। সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি রাকিব আহমেদ তমাল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ফলে শেখ হাসিনা আরও একা হয়ে পড়লেন, এমন শিরোনাম করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো। বিবিসি, রয়টার্স থেকে শুরু করে ভারতীয় প্রায় সব গণমাধ্যমে ঠাঁই পেয়েছে এই খবর, যেখানে রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকেও যুক্ত করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগের খবর দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। বিবিসি শাহাবুদ্দিনের সাথে শেখ হাসিনার সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেছে। তাদের শিরোনাম, শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পর এবার বিদায় নিলেন রাষ্ট্রপতিও। হংকং ভিত্তিক চায়না মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্ট রাষ্ট্রপতির পদত্যাগের সাথে শেখ হাসিনার নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণাকে যুক্ত করেছে। তাদের খবরে বলা হয়, নির্বাসন থেকে ফেরার আগে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগে হাসিনা আরও কোণঠাসা আর একা হয়ে পড়লেন। বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের পদত্যাগ। আল জাজিরাও বলছে, বাংলাদেশের প্রেসিডেন্টের পদত্যাগে শেখ হাসিনার আর কোনো মিত্র রইল না। ভারতের নিউজ 80-র খবর, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। নিউ ইয়র্ক টাইমস তাদের খবরে বলছে, শেখ হাসিনার ফেরার অনিশ্চয়তার মধ্যেই পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সরকারের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অপরদিকে পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে বিজেপি সরকার। তবে সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত আসার কোনো সম্ভাবনা নেই। এদিকে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠকের পর সিজেপি নেতারা জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনো সমঝোতা করবেন না তারা। धर्मेंद्र प्रधान का इस्तीफा या बर्खास्ती नहीं मिली तो ये प्रदर्शन और व्यापक होंगे। এছাড়াও নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারের ক্ষতিপূরণ ও আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা এবং এফআইআর খারিজের দাবিও জানানো হয়। 2 ঘন্টার বৈঠকের পর সিজেপি বলছে, এই 2 দাবি মেনে নিয়েছে কেন্দ্র। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বিকেল পর্যন্ত সময় নিয়েছে বিজেপি সরকার। তবে সরকারের উচ্চ পর্যায়ের বরাত দিয়ে এনডিটিভি বলছে, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ পার্টি। তাই শনিবারের সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়ছে। এর আগে কেন্দ্রীয় সরকারের আশ্বাসে 26 দিন পর অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে অনশন ভাঙেন তিনি। বিভিন্ন শর্ত নিয়ে সরকারের সাথে দীর্ঘ আলোচনা এবং দেশের সম্ভাব্য সহিংসতার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানান ওয়াংচুক। পেপার লিক ঘটনা से তবে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ভিডিও বার্তা ঘিরে সমালোচনা ও কটাক্ষে মেতেছেন বিরোধীরা। মধ্যরাতে মান কি বাত না বলে সংসদে সরাসরি কথা বলার জন্য মোদীর প্রতি আহ্বান জানান তারা। রাত কে 12 বাজে করনে কে বজায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে বিরোধী দলগুলো। তরুণদের দাবির বিষয়ে আন্তরিক হলে ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবি জানান তারা। সংসদে এই ইস্যুতে বক্তব্য দিতে গেলে অধিবেশন মুলতবি করেন স্পিকার। এতে বিরোধীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। এদিকে সিজেপির আন্দোলন ঘিরে নিরাপত্তার শঙ্কায় থমকে গেছে রাজধানী দিল্লি। বন্ধ রয়েছে মেট্রো স্টেশন সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। দিল্লি পুলিশের সব ছুটি বাতিলের পাশাপাশি শহর জুড়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বন্দর আব্বাস জাস্ক সহ 4টি শহরের একাধিক স্থাপনায় আমেরিকার হামলায় 4 জন নিহত হয়েছে। জবাবে ইরাকের এরবিল, বাহরাইন ও জর্ডানের আমেরিকার ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিবে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। টানা 13তম রাতেও আমেরিকার হামলায় কেঁপে ওঠে ইরানের একাধিক শহর। বন্দর আব্বাস, জাং, খোররামবাদ, আহভাজের একাধিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে আমেরিকার সেনারা। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার সহ একাধিক বেসামরিক স্থাপনা। তেহরান জানিয়েছে, সম্প্রতি হামলায় দেশটিতে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এদিকে আমেরিকার হামলার জবাব দিতে পিছপা হয়নি ইরানও। নতুন করে ইরাকের এরবিল, জর্ডান, বাহরাইনের আমেরিকার ঘাঁটির জ্বালানি ট্যাঙ্কার এবং সেনা অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বাহরাইনে অবস্থিত আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ার করেছেন, আমেরিকার যে কোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত। আইআরজিসি সতর্ক করেছে, ব্রিটেনের ঘাঁটি ব্যবহার করে ইরানে আঘাত হানা হলে পাল্টা হামলা চালানো হবে। তবে আইআরজিসির যে কোনো হামলা মোকাবেলায় নিজেদের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ব্রিটেন। আরও হামলার কথা জানিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ এবং পণ্যবাহী কার্গোর ক্ষতিপূরণ দিতে আমেরিকার জব্দ করা ইরানি সম্পদ ব্যবহারের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকিকে উস্কানিমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অঞ্চলটি সংঘাতের এক বৃত্তে জড়িয়ে পড়েছে। একটি সংকট থেকে আরেকটি জন্ম দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, সংঘাত শুধু মৃত্যু আর ক্ষতি ডেকে আনবে। এমন অবস্থায় কূটনৈতিক আলোচনা সমাধানের একমাত্র পথ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত ও নতুন উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কে হামলার দাবি জানালে বৃহস্পতিবার টানা 5ম দিনের মতো তেলের দাম বাড়ে। এর ফলে মে মাসের পর এই প্রথম বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $100 ছাড়িয়ে যায়। এদিকে গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, হরমুজ প্রণালীতে সংকট থাকলে বছরের শেষ 3 মাসে দাম $120 পৌঁছাতে পারে। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে আমেরিকা। জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে এই নতুন শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হতে না হতেই এলো এই পদক্ষেপ। শুক্রবার থেকেই কার্যকর হবে নতুন শুল্ক। ফোর্সড লেবার বা বাধ্যতামূলক শ্রম নিষেধাজ্ঞা কার্যকরের শিথিলতার অভিযোগ তুলে বাংলাদেশ সহ 60 বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে আমেরিকা। শুক্রবার থেকে 10% ও 12.5% হারে এই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। একই সময়ে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসনের জারি করা অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের মেয়াদও শেষ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ঘোষিত বৈশ্বিক শুল্ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। গত বছর জাতীয় জরুরি ক্ষমতা আইনের অধীনে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে ট্রাম্প যে 10 থেকে 50% পর্যন্ত রেসিপ্রোকাল শুল্ক আরোপ করেছিলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকার সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেন। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নতুন শুল্ক আমেরিকার মোট আমদানির প্রায় 99.4% ওপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য সহ বেশ কয়েকটি পণ্য এই শুল্কের বাইরে থাকবে। এছাড়া আমেরিকা, মেক্সিকো, কানাডা বাণিজ্য চুক্তির শর্ত পূরণকারী পণ্য নতুন শুল্কের বাইরে থাকবে।
এই শুল্ক 1974 সালের ট্রেড অ্যাক্টের 301 ধারা অনুযায়ী আরোপ করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত রেসিপ্রোকাল ট্যারিফ বাতিলের পর প্রশাসন 150 দিনের জন্য অস্থায়ী 10% শুল্ক চালু করে। সেই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। তবে আগে আমদানি রপ্তানি নিশ্চিত হওয়া যেসব পণ্য 28 জুলাই রাত 12টা 1 মিনিট পর্যন্ত পরিবহন করা হবে সেগুলো নতুন শুল্কের আওতায় পড়বে না। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আর্জেন্টিনা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রিটেন, কানাডা সহ 17টি দেশের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, তাইওয়ান, জাপান, সাউথ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে পণ্যে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্ক হার হবে 10 বা 12.5%। আর চায়না সহ আরও 38টি দেশের পণ্যে 12.5% শুল্ক নির্ধারণ করা হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের সাথে সংঘাতে অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সহিংসতায় এক ইসরায়েলিও নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। শুক্রবার নাবলুসের দক্ষিণ পশ্চিমাঞ্চলের টাল শহরের সহিংসতার এই ঘটনা ঘটে। অবৈধ দখলদার ও ইসরায়েলি সেনাদের যৌথ আক্রমণে 8 ফিলিস্তিনি হতাহত হন। পরে সেনার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে দখলদারদের উপর গুলি চালায় এক ফিলিস্তিনি। এতে এক অবৈধ ইসরায়েলি দখলদার নিহত হন। এদিকে ইসরায়েলি দখলদারের মৃত্যুর ঘটনায় জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সহিংসতার ঘটনায় পশ্চিম তীরে বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় 12 সেনা সহ 15 জন নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানায় পাকিস্তানের সেনাবাহিনী। আত্মঘাতী হামলাকারীরা একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এতে 12 সেনা, 2 পুলিশ সদস্য ও একজন সরকারি কর্মকর্তা নিহত হন। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। সংগঠনটি জানিয়েছে অভিযানে 4 জন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল। ভারতের কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসামে কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় অন্তত 50 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 7 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জম্মু কাশ্মীরের চেনাব নদীর পানি বিপদসীমার উপরে চলে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সালাল বাঁধের সবগুলো গেট। এদিকে সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। গুজরাটের ভালসাদ জেলায় বন্যার পানিতে অন্তত 35 যাত্রী সহ একটি বাস আটকা পড়ে। খবর পেয়ে তাদের উদ্ধার করেন স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা। হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে 13 জন নিহত হয়েছেন। এই ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিলিতে প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির মধ্যাঞ্চল কোকিম্বো ও হুয়াস্কো প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার। পরিস্থিতি সামাল দিতে কোকিম্বো ও হুয়াস্কো প্রদেশে জরুরি অবস্থা জারি করার পর টানা ঝড় বৃষ্টিতে পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় কোকিম্বোয় খাওয়ার পানির চরম হাহাকার শুরু হয়েছে। বিশুদ্ধ পানির অভাবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে দুর্গতদের পানি সংগ্রহ করতে দেখা গেছে। এদিকে প্রধান সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে চিলি সেনাবাহিনী। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। আরও একবার স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের মোট 11 জন নিহত হয়েছে। শুক্রবার ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার বোমা হামলায় 5 জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যম কিভ পোস্ট জানায়, হামলায় ওই শহরে থাকা লাটভিয়ার দূতাবাস বিধ্বস্ত হয়। পাশাপাশি একাধিক বাড়িঘর ও প্রতিষ্ঠান এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ডনটাস্কের স্থানীয় প্রশাসন। একই দিনে রাশিয়ার কিভের একটি কারখানায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছে। এই কারখানাটি আগুন লেগে যায় এবং ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া রাশিয়ার 2টি হামলার ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। ইউক্রেন ও রাশিয়া বর্তমানে একে অন্যের বিরুদ্ধে ব্যাপক হামলা ও অভিযান চালাচ্ছে। শূন্য থেকে শুরু করে একটি ছোট শহর আজ বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
চায়নার ঝেজিয়াং প্রদেশের ইউ শহরটি একসময় ভৌগোলিক অসুবিধার সীমিত সম্পদ নিয়েই টিকে থাকার লড়াই করছিল। 70-এর দশকে চালের বদলে মুরগির পালক প্রথা থেকে বাজার এবং পরবর্তীতে সরকারের স্বীকৃতি পেয়ে বাণিজ্যের সূচনা হয় এই শহরে। পরবর্তীতে প্রেসিডেন্ট শি জিনপিং এর দিক নির্দেশনায় এটি আজ 21 লাখ পণ্যের বৈশ্বিক হাব। প্রায় $119 বিলিয়ন বাণিজ্য নিয়ে চায়নার এই শহরটি এখন বিশ্ব অর্থনীতির অনন্য কেন্দ্র। চায়নার পূর্বাঞ্চলে জেজিয়াং প্রদেশের ছোট শহর ইউ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। অথচ শুরুর দিকে শহরটির বিশেষ ভৌগোলিক সুবিধা ছিল না, বরং সীমিত সম্পদ ও ঘনবসতিই ছিল এর বাস্তবতা। চালের বদলে মুরগির পালক বিনিময়ের প্রাচীন প্রথাকে সম্বল করে এই বাজার শুরু হয়েছিল। 1970-এর শেষ ভাগে চায়নার সংস্কার ও উন্মুক্তকরণ নীতিকে কাজে লাগায় স্থানীয় বাসিন্দারা। রাজপথে গড়ে ওঠা এই বাজারকে 1982 সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় দেশটির সরকার, যা পরবর্তীতে বিশ্বমানের এক বাণিজ্য নগরীর ভিত্তি স্থাপন করে। 2002 সালে তৎকালীন জেজিয়াং প্রদেশের দায়িত্ব নেয়ার পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং শহরটি সফর করেন। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে এবং বিশ্ব সম্পদকে কাজে লাগাতে স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করেন তিনি। শি জিনপিংয়ের দূরদর্শিতায় ইউ শহরটি বিশ্ববাজার দখলের উদ্যোগ নেয়। সুতা, বোতাম ও অলংকার থেকে শুরু করে প্রায় 21 লাখের বেশি পণ্য এখানে কেনাবেচা হয়। 2005 সালের মধ্যে শহরটির আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ দেশীয় বাণিজ্যকে ছাপিয়ে যায়। বর্তমানে বিশ্বের প্রায় 230টিরও বেশি দেশ ও অঞ্চলের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বর্তমানে ইউ থেকে ছেড়ে যাওয়া চায়না ইউরোপ মালবাহী ট্রেন এশিয়া ও ইউরোপের 50টিরও বেশি অঞ্চলে পণ্য সরবরাহ করছে। শহরটির বার্ষিক মোট আমদানি ও রপ্তানির মূল্য প্রায় $119 বিলিয়ন অতিক্রম করেছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে আবারও ফিরিয়ে আনা হয়েছে বিশাল আকার একটি হট ডগের ভাস্কর্য। 65 ফুট লম্বা এই ভাস্কর্যটি দেখতে ভিড় জমাচ্ছেন পথচারী ও পর্যটক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।